যখন তুমি ওকে খুন করবে তখন তোমার মোবাইল ফোনটি অন রাখবে। আমি তার মরণ চিৎকার শুনতে চাই। রাতের বেলা খুন করে সকালবেলা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছিল এই খুনি। খুন করতে যাওয়ার আগে নিজের মায়ের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিল যেখানে খুন করবে সেখানে পৌঁছবার জন্য। আর তার মাকে কি বলেছিল জানেন? এই মামলার খুনের তদন্তের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে ছুটতে হয়েছিল বাংলাদেশ পুলিশের দরজা পর্যন্ত। নমস্কার, আমি রোহিত আর আপনারা দেখছেন অপরাধী কে। মে মাসের 3 তারিখ 2017 সাল ভোর প্রায় 5:30 একটি ট্রেন এসে থামলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। আর সেখান থেকেই একটি ছেলে হন্তদন্ত হয়ে নেমে হাঁটতে শুরু করলো সোজা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তার হাতে রয়েছে একটি জ্বলন্ত সিগারেট। সে যাচ্ছে মন্দিরে মায়ের পায়ে পুজো দিয়ে প্রায়শ্চিত্ত করতে, কারণ আগের দিন রাতের বেলা অর্থাৎ 2 মে 2017 সালে সে একটি খুন করেছে। 2 মে দুপুরবেলা 1:45 ওই ব্যক্তি উত্তর 24 পরগনা হৃদয়পুরের তালপুকুর এলাকার একটি দোতলা বাড়িতে প্রবেশ করে। তারপর সেই বাড়ির একটি ঘরের ভিতরেই দীর্ঘ 8-9 ঘন্টার অপেক্ষা। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে 36 বছর বয়সী আরেক যুবক, যে এই বাড়ির মালিক। এতটাই সতর্কতার জন্য আগে থেকেই বাড়ির ইলেকট্রিক কানেকশন কেটে দিয়েছিল। বাড়ির মালিক সেই 36 বছর বয়সী যুবক যখন জুতো খুলে বাথরুমের সামনে হাত পা ধুতে যাচ্ছিল, ঠিক সেই সময় একটি রডের সাহায্যে এতটাই তার মাথার মধ্যে বরাবর দুটো আঘাত করে এবং সেখানে পড়ে গিয়েই তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুকে নিশ্চিত করতে সেই এতটাই ওই 36 বছর বয়সী যুবকের হাতের শিরা পর্যন্ত কেটে দিয়েছিল। খুন করার পর সে বাড়ি থেকে বের হয়ে এসে একটি ফোন করেছিল এবং সেই ফোনে মাত্র একটি কথাই বলেছিল, অপারেশন সাকসেসফুল। কে ছিল এই 36 বছর বয়সী যুবক যাকে খুন করা হলো এবং কেই বা খুনি? দীর্ঘ 9 বছর আগে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের বুকে এমন একটি হত্যা মামলা যা তৎকালীন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ছাপ রেখে গিয়েছিল। এই হত্যার ঘটনার ঠিক পরের দিন সকাল অর্থাৎ 3 মে 7:35 বারাসাত থানার ডিউটি অফিসার ফোনটি তুললেন এবং ওপার থেকে ভয়ার্ত গলায় ভেসে এলো, স্যার, এখানে তালপুকুরে একটি খুন হয়েছে। 8 ঘন্টার মধ্যেই পুলিশ সেখানে পৌঁছয় এবং ঘরের ভিতরে ঢুকে দেখে এক মধ্য 30-এর ব্যক্তির দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। গোটা ঘরের ফ্লোর রক্তাক্ত। পরিচয় জানা গেল এই ব্যক্তির নাম অনুপম সিংহ এবং ঠিক ঘরের বাইরে বসে যে মহিলা কান্না করছে সে হলো তার স্ত্রী মনুয়া সিংহ। এই মনুয়া ঘটনার দিন সকালবেলা অর্থাৎ 2 মে চলে গিয়েছিল পাশের অশোকনগর এলাকায়, যেখানে তার বাপের বাড়ি। অনুপম সমস্ত কাজকর্ম সেরে রাত প্রায় 8:30টার দিকে গিয়েছিল শ্বশুর বাড়িতে এবং সেখানে খাওয়া দাওয়া করেই সে ফিরে এসেছিল তার নিজের বাড়িতে। পরের দিন সকাল অর্থাৎ 3 মে যখন মনুয়া বাপের বাড়ি থেকে ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পায়, তার মনে সন্দেহ জাগে এবং সেই দরজা আলতো করে খুলতেই তার চোখে পড়ে সেই বিভৎস দৃশ্য। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্বামী অনুপম সিংহ। পুলিশ সম্পূর্ণ ঘর তল্লাশি করে উদ্ধার করেছিল একটি সন্দেহজনক জিনিস। সেটি হলো একটি সিগারেটের বাট এবং একটি সোনার আংটি। পুলিশ নিজের তল্লাশি শেষ করার পর দেহকে ময়নাতদন্তে পাঠিয়ে দেয় এবং শুরু করে একে একে বয়ান নথিবদ্ধ করা। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ থেকে রওনা হয়েছে অনুপম সিংহের মা কল্পনা সিংহ ও বাবা জগদীশ সিংহ। তারা থাকতেন বাংলাদেশের যশোর জেলায়। অনুয়ার বয়ান অনুসারে 2016 সালের 22 জানুয়ারি অনুপম সিংহের সঙ্গে তার বিয়ে হয়। অনুপমের নিজের একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা ছিল এবং বিবাহ করার পর সে সেই ব্যবসাকে বড় করতে দিনরাত পরিশ্রম করা শুরু করে এবং তার ফলও পেয়েছিল। সে তার ব্যবসা ধীরে ধীরে ফুলে ফেপে উঠছিল, কিন্তু তার এই উন্নতি অনেক কারোরই ভালো লাগেনি এবং অনেক ব্যবসায়ীরা তাকে মনে মনে হিংসা করত এবং সেই হিংসাইকে নিয়েছিল এই বিভৎস রূপ। পুলিশ তদন্তের মাধ্যমে এও জানতে পারে বাজারে একটি খবর রটিয়েছিল, সেটি হলো অনুপম নাকি অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে এবং সেটি হলো
মানি লন্ড্রিং। তাহলে কি এই অসৎ উপায়ে অর্থ উপার্জনই শেষ পর্যন্ত অনুপমের কাল হয়ে দাঁড়ালো? সেটাই দেখবো এখন। অনুপমের ব্যবসা দিন দিন ফুলে ফেঁপে উঠছিল। সে বিবাহের পর স্ত্রীকে নিয়ে পাটায়া ও ব্যাংককে মধুচন্দ্রিমার জন্য গিয়েছিল। তার হত্যার বেশ কিছুদিন আগে রমেশ নামে আরেক ব্যবসায়ীর সঙ্গে তার বেশ কিছু বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ব্যাপারটি হাতাহাতি পর্যন্ত পৌঁছেছিল। পুলিশ সেই খবর পাওয়া মাত্রই রমেশকে থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ জেরা করা হয়, কিন্তু অবশেষে রমেশের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণই পাওয়া যায় না। অন্যদিকে পুলিশের তদন্তে উঠে আসে যে অনুপমের এই মানি লন্ডারিং এর তত্ত্ব একদমই ভুয়ো, তার কোনো সারবর্তা নেই। তখন পুলিশ শরণাপন্ন হয় বাংলাদেশ পুলিশের কাছে। অনুপমের মা ও বাবা থাকতো বাংলাদেশের যশোর জেলাতে। সেখানে কি তাদের কোনো ধরনের কোনো শত্রুতা রয়েছে কোনো ব্যক্তির সঙ্গে, এবং যার ফলে হয়তো ভারতবর্ষে এসে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে, এই সম্ভাবনাও পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে খতিয়ে দেখছিল এবং সেই সূত্রেই তারা বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু বাংলাদেশ পুলিশ তার রিপোর্টে যা জানায়, তাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই যেখানে অনুপমের মা বাবার সঙ্গে অন্য কোনো কারণ কোনো ধরনের শত্রুতা রয়েছে। পুলিশের ওপর দিন দিন চাপ বাড়তে শুরু করে। একদিকে যেরকম সরকারের চাপ, তেমনি অন্যদিকে মিডিয়ার চাপ। এছাড়াও অনুপমের স্ত্রী মনুয়া ও তার প্রতিবেশী প্রতিনিয়ত থানার সামনে এসে ধর্ণা দিতে শুরু করে। এই সময় পুলিশের প্রায় দিশেহারা নাজেহাল অবস্থা। ঠিক এই সময় বারাসাত পুলিশের একজন এসআই এর একটি ছোট্ট সিদ্ধান্ত সম্পূর্ণ মামলাটিকে ঘুরিয়ে দিয়েছিল। কি সেই সিদ্ধান্ত, সেটাই দেখবো এখন। বারাসাত থানার একজন তরুণ এসআই একদিন হঠাৎ করেই থানার বড়বাবু অর্থাৎ ওসি সাহেবকে বলে বসলেন, স্যার, সব দিকেই তো দেখা হলো, একবার অনুপমের স্ত্রী মনুয়া সিংহের ব্যাকগ্রাউন্ডটি চেক করে দেখা যাক। কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ তড়িঘড়ি সার্ভিস প্রোভাইডারের কাছে চেয়ে পাঠানো হলো মনুয়া সিংহের CDR অর্থাৎ কল ডিটেলস রেকর্ড। আর সেই কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখার পরেই পুলিশের চক্ষু তো চরক গাছ। বিশেষ করে একটি নম্বর, যেটাতে প্রতিনিয়ত দিনে প্রায় 3 থেকে 4 ঘন্টা কথা হতো এই অনুপমের স্ত্রী মনুয়া সিংহের। বিশেষ করে 2 মে অর্থাৎ অনুপমের হত্যার দিন এই ফোন নাম্বারে মনুয়া সিংহের কথা হয়েছে অন্তত দিনে 40 বার। মনুয়া অনুপমকে যতবার ফোন করেছে ঠিক তারপরেই এই নম্বরটিতে ফোন করেছে। পুলিশ তখনই বুঝেছিল এই রহস্যের জবনিকা পতনের সময় হয়ে এসেছে। কে এই রহস্যময় ব্যক্তি এবং কি তার পরিচয়, সেটাই দেখবো এখন। অজিত রায় ওরফে বুবাই। এই বুবাই নামটির সঙ্গে আমার একটি ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, সেটি আমি আপনাদের বলবো ভিডিওর শেষে। এই অজিত রায় ও মনুয়া ছিল বারাসাতের সিটি কলেজের একই ক্লাসের ছাত্র। তখন থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল। বিবাহের কিছুদিনের মধ্যেই মনুয়ার মনে হতে শুরু করে অনুপম তাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারছে না। এরই মধ্যে মনুয়া ও অনুপমের বিয়ের ঠিক 2 মাস পরে অজিতের সঙ্গে তার দেখা হয় একটি অনুষ্ঠানে এবং সেখান থেকেই তাদের পরিচয় ঘন হতে শুরু করে। একদিকে শারীরিক অসন্তুষ্টিতে ভোগা মনুয়া ও অন্যদিকে একজন শক্ত সমর্থ যুবক অজিত। তাই অল্প দিনের মধ্যেই তাদের এই পরিচয় পরিণতি নেয় এক অবৈধ প্রেমের সম্পর্কে। কিন্তু তাদের এই অবৈধ প্রেমের সম্পর্কে সব থেকে বড় কাটা ছিল অনুপম। এখানে অনেকেই বলবে অনুপমকে ডিভোর্স দিয়ে দিলেই হতো। তাহলে আপনাদের বলে রাখি, অজিত একজন শক্ত সমর্থ যুবক হলেও তার আর্থিক সঙ্গতি তেমন ছিল না। অন্যদিকে অনুপম ছিল একজন অর্থবান ব্যবসায়ী। তাই তারা সিদ্ধান্ত নেয় এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে হবে অনুপমকে। তা কিভাবে করা হয়েছে সেটা আমি ভিডিওতে আগেই বলেছি। এখন আপনাদের বলবো এই হত্যা কাহিনীর প্রেক্ষাপট কিভাবে রচিত হয়েছিল। মনুয়া এক স্থানীয় কাউন্সিলরের সাহায্যে স্থানীয় শিক্ষা বিভাগে একটি অস্থায়ী পদে চাকরি জোগাড় করেছিল। 2 মে অর্থাৎ যেই দিন অনুপমকে হত্যা করা হয়, সেই দিন সে অসুস্থতার অজুহাতে বাড়ি চলে আসে দুপুরবেলা এবং বাড়িতে ডেকে নিয়েছিল অজিতকে। অনুপম তখন ছিল অফিসে এবং তখনই রচিত হয়েছিল অনুপম হত্যাকাণ্ডের সমস্ত চিত্রনাট্য। তাদের পরিকল্পনা মাফিক অজিত লুকিয়েছিল ঘরের এক কোণায়, সাথে করে নিয়ে এসেছিল একটি রড। তার কাছে আর্থিক সঙ্গতি এতই খারাপ ছিল যে সে যখন বাড়ি থেকে বের হচ্ছিল মায়ের কাছ থেকে 100 টাকা ধার চেয়ে নিয়েছিল
এবং বলেছিল, মা কলকাতা যাচ্ছি একটি কাজের খোঁজে। মনুয়া চলে গিয়েছিল পাশের পাড়ায় তার বাপের বাড়িতে। যদিও মনুয়ার ইচ্ছে ছিল সেই ঘরের মধ্যেই সে লুকিয়ে থাকবে, নিজের চোখে সে অনুপমের মরণ দেখবে, কিন্তু তাতে ধরা পড়ার চান্স খুব বেশি। তাই অজিত যখন অনুপমকে হত্যা করেছিল তখন সে নিজের মোবাইলটিকে অন রেখেছিল, যাতে ওই পার থেকে মনুয়া অনুপমের শেষ মরণ চিৎকার শুনতে পায়। সেই দিন সন্ধ্যার পর থেকে অনুপমকে বারবার ফোন করছিল মনুয়া, কোথায় পৌঁছেছে, কখন আসবে ইত্যাদি সবকিছু। আসলে সেই সবকিছু জেনে নিয়ে সেই খবর পৌঁছে দিচ্ছিল অজিতের কাছে। 15ই মে অর্থাৎ ঘটনার 13 দিনের মাথায় মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 29শে জুলাই অর্থাৎ ঘটনার প্রায় 68 দিন পরে পুলিশ 469 পাতার একটি চার্জশিট জমা করে বারাসাত জেলা আদালতে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে একটি সিগারেটের বাট। আসলে অজিত যখন ওই ঘরের মধ্যে অনুপমের জন্য অপেক্ষা করছিল, সে টেনশনে বারবার সিগারেট খাচ্ছিল এবং সেই সিগারেটের বাট সেই ঘটনাস্থলেই সে ফেলে চলে আসে। পুলিশ যখন তা পরবর্তীকালে উদ্ধার করে, অজিতের ডিএনএর সঙ্গে সেই সিগারেটের বাটের মধ্যে লেগে থাকা আলারসের ডিএনএ ম্যাচ করানো হয়, যা সম্পূর্ণভাবে মিলে গিয়েছিল। 25শে জুলাই 2019 সাল বারাসাত জেলা আদালতের বিচারক বৈষ্ণব সরকার টানা 2 বছর শুনানির পর মনুয়া ও অজিতকে আজীবন কারাবাসের শাস্তি দিয়েছিল। অজিতের ডাক নাম ছিল বুবাই, আর আমার সঙ্গে এর যোগাযোগ হলো, আমার নিজেরও ডাক নাম হচ্ছে বুবাই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।